আমার স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সাবধানে আছো এবং সামনের মাধ্যমিক পরীক্ষার জন্য কিছুটা নিজেদেরকে তৈরি করে নিচ্ছ। আমি আজ দশম শ্রেণীর ছাত্রীদের জন্য কোষ বিভাজন চ্যাপ্টারটা আলোচনা করব। আমি আশা করছি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। কোষ বিভাজন কাকে বলে? কোষ বিভাজন জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষ উৎপন্ন হওয়ার পদ্ধতিকেই আমরা বলি কোষ বিভাজন। এখন কোষ বিভাজন বলতে গেলে কোষ কাকে বলে আমাদের জানতে হবে। কোষ কাকে বলে? প্রত্যেকটা জীব যে জিনিস দিয়ে তৈরি, অর্থাৎ জীবের গঠনগত এবং কার্যগত এককই হচ্ছে কোষ। এই কোষ কত প্রকার হয়? এক হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ মানে প্রিমিটিভ ক্যারিয়ন, অর্থাৎ প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস যাদের আছে। নিউক্লিয় বস্তু যখন আদি ধরনের, অর্থাৎ নিউক্লিয় বস্তু যখন সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছেটানো থাকে, তখন আমরা তাকে বলি প্রোক্যারিওটিক কোষ। এই কোষে কিন্তু কোনো অঙ্গাণুও থাকে না, প্রায় কোনো অঙ্গাণুই থাকে না, রাইবোজোমটা থাকে। এখন এই প্রোক্যারিওটিক কোষ কোথায় থাকে? ব্যাকটেরিয়া বা মোনেরাতে। এই কোষের বিভাজন হয়, দ্বিবিভাজন হয়। আমরা কিন্তু আজকে এই কোষের বিভাজন পড়ব না, আমরা ইউক্যারিওটিক কোষের বিভাজন পড়ব। ইউ মানে আইডিয়াল বা আদর্শ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষকে আমরা বলি ইউক্যারিওটিক কোষ। আদর্শ নিউক্লিয়াস মানে কি? যখন নিউক্লিয় বস্তুর বাইরে আবরণ থাকে। এ দেখো, দু জায়গায় আবরণ আছে। নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিওলাস, এগুলোকে বলা হয় ক্রোমোজোম জালিকা বা ক্রোমাটিন জালিকা, নিউক্লিয় জালিকা এখানেও আছে, এবং বাইরে আবরণ আছে, দ্বিস্তর আবরণ আছে। এখন এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? এ দেখো, এখানে কোষ প্রাচীর আছে, এখানে কোষ প্রাচীর নেই। এখানে কোষ গহ্বর আছে, এখানে কোষ গহ্বর নেই বা থাকলেও খুব ছোট ছোট। এখানে প্লাস্টিড আছে, এখানে প্লাস্টিড নেই। এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য সেটা হচ্ছে সেন্ট্রোজোম। এটা প্রাণী কোষে আছে, কিন্তু উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নেই। তাহলে প্রাণী কোষের এই সেন্ট্রোজোম যে কাজ করে, উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল সেই কাজটি করে। ঠিক আছে? এখন এই প্রোক্যারিওটিক বা এই ইউক্যারিওটিক কোষের বিভাজন আমরা পড়ব। কিভাবে হয়, কি হয়, কত প্রকার, কিভাবে হয় তা আমরা পরের ক্লাসে পড়ব। এখন আমরা যেটা পড়ব, এই কোষগুলোর মধ্যে যে অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলো কিভাবে আমাদের কোষ বিভাজন হওয়ার সময় সাহায্য করে। দেখো, কোষ বিভাজনে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ অঙ্গাণু কি কি? এক হচ্ছে নিউক্লিয়াস। এই যে এই নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস আবার প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই চারটে দশায় ভাগ হয়। সাইটোপ্লাজমের যে বিভাজন হয় সেটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস, সেটা ক্যারিওকাইনেসিসের পরে হয়। যাই হোক, নিউক্লিয়াসের গুরুত্ব এখানে অপরিসীম। এটা প্রাণী কোষেও তাই, উদ্ভিদ কোষেও তাই। এর পরের অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউল। দেখো, সেন্ট্রোজোম আছে কোথায়? আছে প্রাণী কোষে আছে। সেন্ট্রোজোম বেম এবং বেম তন্তু তৈরি করতে সাহায্য করে প্রাণী কোষের ক্ষেত্রে। তোমরা প্রশ্ন করতে পারো বেম কি, বেম তন্তু কি? এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব, কিন্তু এখন তোমরা এইটুকু জানো যে কোষ বিভাজনে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে সেন্ট্রোজোম প্রাণী কোষের ক্ষেত্রে, এবং উদ্ভিদ কোষে এই সেন্ট্রোজোম থাকে না,
তার বদলে মাইক্রোটিউবিউল সেই কাজটি করে। এরপরে আসছে রাইবোজোম। রাইবোজোম খুব ছোট ছোট দুটো সাব ইউনিট দিয়ে তৈরি। এই রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। কোষ বিভাজনের সময় যে সমস্ত প্রোটিনের প্রয়োজন হয় সেই প্রোটিনগুলো রাইবোজোম তৈরি করে। রাইবোজোম কিন্তু খুব ছোট অঙ্গাণু, কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এ দেখো দেখতে পাচ্ছ, এবং কখনো কখনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও এই রাইবোজোম থাকে। তাহলে রাইবোজোম কি কাজ করে? রাইবোজোম প্রোটিন তৈরি করে, যে প্রোটিনগুলো কোষ বিভাজনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এরপরে আমরা আসব মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু উদ্ভিদ কোষেও থাকে, আবার প্রাণী কোষেও থাকে। এটাও দ্বিস্তর। এই যে এখানে আমি একটা ছোট্ট করে ছবিও এঁকেছি। মাইটোকন্ড্রিয়া কি করে? এটিপি তৈরি করে। এটিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে কি? শক্তি। কোষ বিভাজনের জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তি কোথা থেকে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া থেকে। তাহলে কোষ বিভাজনের অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো কি কি? নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউল, রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া। এরপরের আমরা আসব কোষ বিভাজনের তাৎপর্য। তাৎপর্য মানে কি? কোষ বিভাজনের গুরুত্ব, মানে কোষ বিভাজন হলে আমাদের কি হয়, কোষ বিভাজন কেন প্রয়োজন। এখন কোষ বিভাজন কেন প্রয়োজন? কোষ বিভাজন প্রয়োজন হচ্ছে বৃদ্ধির জন্য। প্রথম পয়েন্ট হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি মানে কি? বড় হওয়া। তোমরা যখন জন্মেছিলে তখন কতটুকু ছিলে? একটুখানি। আর এখন তোমরা কতটা বড় হয়েছো? অনেক বড়। এইটা কিভাবে সম্ভব হয়েছে? কোষ বিভাজনের দ্বারাই এটা সম্ভব হয়েছে। একটা যখন তুমি আম গাছ তোমার বাড়িতে পুঁতছো, তখন একটা ছোট্ট চারা গাছ পুঁতছো, কিন্তু বেশ কয়েক বছর পরে সেটা অনেক উঁচুতে উঠে যাচ্ছে। কেন হচ্ছে? বৃদ্ধির জন্য। তাহলে কোষ বিভাজন হচ্ছে বলেই বৃদ্ধি হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্ষয়পূরণ। তোমরা জানো, যদি তোমাদের বা আমাদের কারোরই কোথাও একটু কেটে যায়, ছড়ে যায়, সেটা কি অনেক দিন থাকে? না, থাকে না। সেটা কিছুদিন পরে হিল আপ হয়ে যায়। কেন হয়? কোষ বিভাজন হয়ে সেই অংশগুলো ভরে যায়। ভরে যায় বলেই আবার আগের মতন হয়ে যায়। তাহলে ক্ষয়পূরণের জন্যও কিন্তু কোষ বিভাজনের প্রয়োজন আছে। এর পরের পয়েন্ট হচ্ছে প্রজনন। প্রজনন মানে কি? জনন। অর্থাৎ কোষ বিভাজন হয়ে জননের জন্য কোষ বিভাজন প্রয়োজন। এককোষী প্রাণীদের ক্ষেত্রে কোষ বিভাজন হয়ে দুটো অপত্য তৈরি হয়ে যায়, সেটাই তাদের জনন। কিন্তু বহুকোষীর ক্ষেত্রে জনন হওয়ার সময় একটা অন্য ধরনের কোষ বিভাজন হয়, সেটাকে বলা হয় মিওসিস। এবং মিওসিসের ফলে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, এবং তৈরি হয়ে সেটা শুক্রাণু ডিম্বাণু আবার মিলিত হয়ে একটি প্রাণী তৈরি করে। এবং উদ্ভিদের ক্ষেত্রে সেটা পরাগরেণু বা ডিম্বাণু মিলিত হয়ে একটা উদ্ভিদের চারা বা বেবি প্লান্ট তৈরি করে। তাহলে প্রজননের জন্যও কিন্তু কোষ বিভাজনের প্রয়োজন আছে। এছাড়া আমাদের দেহে আরও কিছু কোষ আছে, যে কোষগুলো একটা নির্দিষ্ট সময়ের পরে মৃত হয়। তো সেই কোষগুলো বিভাজিত হয়ে আবার তৈরি হয়। যেমন তোমরা জানো, আরবিসি 120 দিন বাঁচে। 120 দিন পরে যদি সব আরবিসি মরে যায়, তাহলে তো আমাদের দেহে আরবিসি আর থাকবেই না। তাহলে কিভাবে তৈরি হয়? আরবিসি থেকে আরবিসি তৈরি হয়। সেক্ষেত্রেও কিন্তু কোষ বিভাজন প্রয়োজন। তার মানে কোষ বিভাজনের একটা বিশেষ গুরুত্ব আছে। এবং এরপরে তোমরা পড়বে কোষ বিভাজন হয় বলে, কোষ বিভাজনের একটা বিশেষ দশায় ক্রসিং ওভার হয় বলে আমাদের দেহে নতুন গুণের
সঞ্চার হয়, যাকে বলা হয় প্রকরণ। সেই প্রকরণের জন্যেই ইভলিউশন হয়, অভিব্যক্তি হয়। আমরা সেগুলো পরে আলোচনা করব। এখন আমরা এইটুকুই জানব, কোষ বিভাজনের বিশেষ গুরুত্ব হচ্ছে বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন এবং আরবিসি বা অন্যান্য কোষ উৎপাদন। এরপর আমরা আসব কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদ মানে কি? কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সরলতম কোষ বিভাজন। কেন সরলতম? তার কারণ হচ্ছে এখানে যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, সেই নিউক্লিয়ার মেমব্রেনটি অক্ষুণ্ণ থাকে। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় আবরণটা বিচ্ছিন্ন না হয়েই এটা সরাসরি দুটো কোষে বিভাজিত হয়ে যায়। এটা অ্যামিবাতে দেখা যায়, আরও কিছু কিছু ক্ষেত্রেও দেখা যায়, কিন্তু এই বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন। তার কারণ এই বিভাজনে নিউক্লিয়ার আবরণ যেটা, নিউক্লিয় আবরণী যেটা, সেই আবরণীটা কখনোই ছিন্ন হয় না। জনিত্রী কোষ থেকে সরাসরি দুটো ভাগ হয়ে অপত্য দুটো কোষ তৈরি হচ্ছে। এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন, এবং এটা প্রথম বলেছিলেন, ডেমনস্ট্রেট করেছিলেন রবার্ট রিমার্ক। তোমাদের বইতে হয়তো এই রবার্ট রিমার্ক কথাটা নেই, তোমরা পারলে এটা একটু খাতায় লিখে নেবে। মাইটোসিস কোষ বিভাজন প্রথম ডেমনস্ট্রেট করেছিল, প্রথম বলেছিলেন রবার্ট রিমার্ক। এরপরে আমরা আসছি মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমবিভাজন, এবং এই বিভাজন দেহ কোষে হয়। দেহ কোষ মানে কি? আমাদের হাতে, পায়ে, মুখে যে কোষ আছে তাকেই আমরা বলি দেহ কোষ। এই দেহ কোষে যে বিভাজন হয় সেই বিভাজনকেই আমরা বলি মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের সময় জনিত্রী কোষে যে কটা ক্রোমোজোম থাকে, অপত্য কোষেও সেই সমান সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়। অর্থাৎ জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একেবারে এক থাকে, এবং সেই জন্যেই এদের আকৃতি, প্রকৃতি সবটাই এক, এবং ক্রোমোজোমের সংখ্যা সবটাই এক থাকে। সেই জন্যে একে বলা হয় সমবিভাজন। সমবিভাজন, এই সমবিভাজন পদ্ধতি বা মাইটোসিস পদ্ধতি প্রথম ডেমনস্ট্রেট করেছিলেন ফ্লেমিং। এইটাও তোমরা একটু বইতে লিখে নেবে। ফ্লেমিং মাইটোসিস প্রথম বলেছিলেন, এবং এইখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজন হয়। দেখো তোমরা, একটা জনিত্রী কোষ একবার বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করছে। প্রথমে নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে। অর্থাৎ মাইটোসিসকে বলা হয় সমবিভাজন। এখানে একবার মাত্র নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন হয়। এই বিভাজন হয় দেহ কোষে, এবং এটি প্রথম ডেমনস্ট্রেট করেছিল ফ্লেমিং। প্রথম ডেমনস্ট্রেট করেছিলেন ফ্লেমিং। এরপর আমরা আসব হ্রাস বিভাজন বা মিওসিস। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা কিন্তু কমে যায়। অর্থাৎ এখানে যদি 2n ক্রোমোজোম থাকে, তাহলে প্রথমবার বিভাজনের সময় nn হয়ে যায়, এবং তার পরের বার আবার nn হয়ে যায়। দেখো, এখানে দুবার বিভাজন হচ্ছে। প্রথম 2n থেকে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে, এটা জনিত্রী কোষ। এটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে। এখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। আবার এটা বিভাজিত হচ্ছে, এখান থেকে আবার যে ক্রোমোজোম নাম্বার আছে সেই ক্রোমোজোম নাম্বারের আবার দুটো অপত্য কোষ হচ্ছে, এখানেও তাই আবার দুটো হচ্ছে। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনে
4টে কোষ উৎপন্ন হচ্ছে। এই 4টে কোষেই ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। যেহেতু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় হ্রাস বিভাজন। এই বিভাজনটা প্রথম ডিমনস্ট্রেট করেছিলেন ভ্যান বেন্ডেন, তারপর ফরমার মুরে এর নাম দিয়েছিল রিডাকশন ডিভিশন বা মিওসিস। যাই হোক, আর তোমরা এটাও একটু নোট করে নেবে। এই কোষ বিভাজন প্রথম হয় উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু মাতৃকোষে, আর প্রাণীদের ক্ষেত্রে ডিম্বাশয় এবং শুক্রাশয়ের মধ্যে এই ধরনের মিওসিস কোষ বিভাজন হয়। এখন এখানে দেখো আমি লিখেছি 2n, তারপর লিখেছি 2n, এখানেও লিখেছি 2n, nn। এইটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 2n মানে ডিপ্লয়েড কোষ, অর্থাৎ ক্রোমোজোমটা জোড়ায় জোড়ায় রয়েছে। এইখানে মনে করো আমাদের যেমন 23 জোড়া ক্রোমোজোম থাকে, অপত্য কোষেও 23 জোড়া যাচ্ছে। এখানে 23 জোড়া ক্রোমোজোম থাকছে, এইটা অপত্য কোষে 23টা হয়ে যাচ্ছে। আবার এটা বিভাজিত হয়ে 23টা করে হচ্ছে। অর্থাৎ একটা ডিম্বাশয় মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে বা শুক্রাণু তৈরি হচ্ছে তখন ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। এখন তোমাকে যদি বলা হয় 2n, 2 মানে কেন এটা 2 আর n লিখেছি? 2 × n, n সংখ্যা তুমি ধরো 2, তাহলে 2 দুগুণে 4, ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 4। n যদি 7 হয় তাহলে 7 দুগুণে 14, তাহলে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 14টা, মানে 7 পেয়ার, 7 জোড়া। এইভাবে হয় বলে n যা ইচ্ছা নাম্বার নিতে পারো, তার সঙ্গে 2, মানে n যদি 2 থাকে 2 × 2 হচ্ছে 4, n যদি 7 থাকে 7 × 2 হচ্ছে 14। এইভাবে ক্রোমোজোমের সংখ্যাকে আমরা বোঝাই। আর এখানে যে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় মিওসিস 1 বা হেটারোটাইপিক ডিভিশন। আর এখানে ক্রোমোজোমের সংখ্যাটা সেম আছে, এক আছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে হোমোটাইপিক ডিভিশন। এই হেটারোটাইপিক এবং হোমোটাইপিক ডিভিশন এটা তোমরা একটু খাতায় নোট করে নেবে, এটা তোমাদের বইতে হয়তো নেই। তাহলে মিওসিস হচ্ছে দুটো স্টেজে, অর্থাৎ দুবার মিওসিস যখন হয় তখন দুবার বিভাজন হয়। মাইটোসিস যখন হয় তখন একবার বিভাজন হয়। মাইটোসিস যখন হয় তখন দুটো অপত্য কোষ তৈরি হয়। মিওসিস যখন হয় তখন 4টে অপত্য কোষ তৈরি হয়। মাইটোসিস হলে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষ এবং অপত্য কোষে সমান হয়, আর মিওসিস হলে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষ এবং অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। অপত্য কোষে দেখো এখানে অর্ধেক হয়ে গেছে। এবং আর একটা কথা মনে রাখতে হবে, মাইটোসিসে কোনো ক্রসিং ওভার হয় না। ক্রসিং ওভার মানেটা তোমরা এখন বুঝতে পারছো না, পরের দিন আমি বোঝাবো। এখানে কোনো নতুন গুণ সম্পন্ন হয় না, অর্থাৎ মাতৃকোষ, জনিত্রীকোষ এবং অপত্য কোষ একেবারে একই রকম হয়। আর এখানে কিন্তু জনিত্রী কোষ থেকে অপত্য কোষ যেটা হয় তাতে ক্রোমোজোমের সংখ্যা কমে যায় এবং ক্রসিং ওভার হয় বলে এখানে নতুন কিছু গুণ উৎপন্ন হয়, সেটা আমরা পরে আলোচনা করব। এরপরে আমরা চলে যাব কোষ চক্র। অর্থাৎ কোষ যখন বিভাজন হয় তখন একবার বিভাজন হয় আর তারপর বৃদ্ধি হয়, আবার বিভাজন হয়, আবার তারপর আবার বৃদ্ধি হয়। তো এই বিভাজন দশাটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, যেটা আমরা পরের ক্লাসে পড়ব। আর সাইটোপ্লাজমের ডিভিশনটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। এই পুরোটাকে মিলে একসঙ্গে বলা হয় এম ফেজ, এবং বাকি এই পুরোটা হচ্ছে ইন্টারফেজ। এই ইন্টারফেজে কি হয় সেটা আমরা আজকে আলোচনা করব। ইন্টারফেজকে আগে বলা হতো বিশ্রাম দশা, কিন্তু
এখন বলা হয় মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ। মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ, এই কথাটা তোমরা একটু নোট করে নেবে। এবং এটাকে আরেকটাও কথা বলা হয়, এটাকে বলা হয় প্রিপারেটরি ফেজ। অর্থাৎ এইটা প্রিপারেশন হচ্ছে, কার জন্য প্রিপারেশন হচ্ছে? এম ফেজের জন্য। অর্থাৎ কোষ বিভাজনের যে দশা, সেই দশায় যা যা প্রয়োজন সেটা এই দশাতে তৈরি হচ্ছে। অর্থাৎ তোমরা মনে করো কোথাও বেড়াতে যাচ্ছ, তখন তোমরা কি করো? যাওয়ার আগে সব কিছু গোছাও, সেই গোছানোর কাজটা এইখানে হচ্ছে। বুঝতে পেরেছো? এখন এই ইন্টারফেজ দশা বা মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ বা প্রিপারেটরি ফেজ, যাই বলো না কেন, এই ফেজটাকে আমরা তিনটে দশায় ভাগ করি। একটা হচ্ছে G1 দশা, একটা হচ্ছে S দশা, আর একটা হচ্ছে G2 দশা। আর আরেকটা ছোট্ট আছে, সেটা হচ্ছে G0 দশা। আমি G0 দশাটা একটু পরে আলোচনা করছি। ধরে নাও কোষ বিভাজন হয়ে গেছে, তারপর সাইটোকাইনেসিসও হয়ে গেছে, ছোট ছোট দুটো কোষ বা চারটে কোষ তৈরি হয়েছে মাইটোসিস বা মিওসিসের জন্য। এই কোষগুলো তো ছোট আছে, এটাকে বড় হতে হবে, পূর্ণতা প্রাপ্তি হতে হবে। সেই পূর্ণ পেতে গেলে প্রথমে তাদের কি হবে? G1 দশায় যেতে হবে, মানে গ্রোথ, প্রথম বৃদ্ধি দশা। এই প্রথম বৃদ্ধি দশায় কি হয়? এটিপি বা শক্তি উৎপন্ন হয়, যেটা আমি আগেই বলেছি মাইটোকন্ড্রিয়া তৈরি করে। নিউক্লিওটাইড তৈরি হয়। নিউক্লিওটাইড কি? ডিএনএর যে গঠনগত একক, ডিএনএ দিয়েই তো ক্রোমোজোম তৈরি। সেই ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে। সেই ডিএনএর গঠনগত একক কি? নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি? সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বেস, এইগুলো দিয়ে তৈরি। এই নিউক্লিওটাইড G1 দশায় তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড জুড়ে 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 প্রোটিন তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড যখন জোড়ে, তখন পেপটিক বন্ড দিয়ে জোড়ে, পেপটাইড বন্ড দিয়ে জোড়ে প্রোটিন তৈরি হয়। আরএনএ, প্রোটিনের পরে আরএনএ তৈরি হয়। এইখানে আরএনএ, এইগুলো সমস্ত G1 দশায় তৈরি হয়। এবং এখানে কিছুটা সাইটোপ্লাজম তৈরি হয়। এই যে সাইটোপ্লাজম দেখতে পাচ্ছ, সাইটোপ্লাজম তৈরি হয়। কিছু অঙ্গাণুও তৈরি হয়, কারণ এখানে যে কোষ তৈরি হচ্ছে সেটা তো ছোট ছোট ছিল, সেটা আস্তে আস্তে বড় হবে, পূর্ণতা প্রাপ্ত হবে, তবেই তো সে আবার কোষ বিভাজন করতে পারবে। তাই জন্য এখানে প্রথমে খানিকটা কোষগুলো একটু বড় হয় এবং এটিপি, নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড, আরএনএ, প্রোটিন, এই সমস্ত এখানে তৈরি হয়। এর পরের দশা হচ্ছে এস ফেজ। এস ফেজ মানে সংশ্লেষ দশা। কি সংশ্লেষ হয়? ডিএনএ সংশ্লেষ হয় এবং হিস্টোন সংশ্লেষ হয়। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। সেই ডিএনএ যদি বারবার বিভাজন হয়, তাহলে তো ডিএনএ একসময় শেষ হয়ে যাবে। তাহলে প্রত্যেকবার বিভাজনের পরেই ডিএনএ কিন্তু সংশ্লেষিত হতে হবে। সেই সংশ্লেষটা কখন হয়? এস ফেজে হয়। এবং ডিএনএর মধ্যে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে লিখেও পাঠিয়েছিলাম যে ডিএনএর মধ্যে হিস্টোন প্রোটিন থাকে। যে হিস্টোন প্রোটিনগুলোকে আমরা বলি 8টা হিস্টোন প্রোটিন এবং ডিএনএ মিলে নিউক্লিওজোম। সেই হিস্টোন প্রোটিনকে আমরা বলি অক্টোমার। এগুলোও কিন্তু এখানে তৈরি হয়। এবং যেই এখানে ডিএনএ তৈরি হবে, হিস্টোন তৈরি হবে, তখন নিউক্লিয়াসটা স্বাভাবিকভাবেই একটু বড় হবে, নিউক্লিয়াসের বৃদ্ধি হবে। এটা কি? এটা হচ্ছে ডিএনএ। তোমরা সবাই জানো ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্রাকচার। এই ডিএনএটা যখন রেপ্লিকেশন হয়, তখন ডিএনএর দুটো মুখ খুলে যায় এবং ডিএনএ আবার তৈরি হয়। দেখো আমি এই ঠিক যেভাবে আমি দেখালাম, একদিক থেকে এই দিকে যায়, আবার এই দিকে আসে। এইভাবে দেখো একটা ডিএনএ ভেঙে আবার দুটো ডিএনএ তৈরি হচ্ছে। এই ডিএনএটা আবার এরকম পাকিয়ে আবার ডিএনএ তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এই ডিএনএ রেপ্লিকেশন কিন্তু এই এস ফেজেই হয়। এরপর যে দশা ইন্টারফেজে, সেটা হচ্ছে G2 দশা, অর্থাৎ দ্বিতীয় গ্রোথ ফেজ।
এখানে আরএনএ তৈরি হয়। আরএনএ মানে রাইবো নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই রাইবো নিউক্লিক অ্যাসিড 3 রকমের হয়, এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। এই 3 রকমই কিন্তু এখানে তৈরি হয়। প্রোটিন তৈরি হয়। কেন প্রোটিন তৈরি হয় না, এই প্রোটিনগুলো কিন্তু আবার ক্যারিওকাইনেসিসের জন্য দরকার, সেই প্রোটিনগুলো এখানে তৈরি হয়। কিছুটা এটিপি তৈরি হয়, যে এটিপিটা এই ক্যারিওকাইনেসিস হওয়ার জন্য প্রয়োজন, সেগুলো এখানে হয়। তাহলে একবার কোষ বিভাজন হয়ে যাওয়ার পরে ইন্টারফেজে গিয়ে G1S G2 দশায় আবার কোষগুলো নিজেকে প্রস্তুত করে নেক্সট বার বিভাজন হওয়ার জন্যে। সেই জন্যেই কোষ বিভাজন হতে থাকে। কিন্তু কোষ বিভাজন অনন্তকাল ধরে হয় না, একটা কোষ বিভাজন হতে 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 একটা টাইম কিন্তু কোষটা আর বিভাজিত হয় না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ এসে যাচ্ছে। এইভাবেই কোষটা আমাদের বিভাজন হচ্ছে এবং কোষ বিভাজন হওয়ার পরে আবার এটা তোমার বিভাজনের জন্য বৃদ্ধি হচ্ছে। এই বৃদ্ধি আর বিভাজনের চক্রের মতো যে আবর্তন, তাকেই বলা হচ্ছে কোষ চক্র। এই কোষ চক্র আবিষ্কার করেছিলেন হাওয়ার্ড এবং পেল। এই হাওয়ার্ড এবং পেল এই কথাটা কিন্তু তোমরা একটু নোট করে নেবে। এছাড়া আমাদের আরো দুটো পয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে G0 দশা, এটাকে কোয়েসেন্ট ফেজও বলা হয়। কিছু কিছু কোষ আছে যারা বিভাজিত হওয়ার পরে বড় হয়, বড় হওয়ার পরে আর কিন্তু বিভাজনে যায় না। যেমন নার্ভ কোষ, নার্ভ কোষ কিন্তু আর বিভাজিত হয় না, সেক্ষেত্রে সেই কোষটি আর এস ফেজে যায় না, সে তখন G0 ফেজে চলে যায়। স্নায়ু কোষ সবসময় G0 ফেজে চলে যায়। পেশি কোষের বিভাজন খুব কম হয়, সেই জন্য পেশি কোষও G0 দশায় যায়, আর আরবিসিও G0 দশায় চলে যায়। আরো কিছু কিছু কোষ আছে সেক্ষেত্রে G0 দশায় যায়, এবং এইটা G1-এ গিয়ে আবার G0-তে চলে আসে। G1-এ গিয়ে একটু বড় হয়, তারপরে সাইটোপ্লাজম ইত্যাদি তৈরি হয়, তারপর আবার G0-তে চলে আসে। এই ফেজটাকে বলা হয় কোয়েসেন্ট ফেজ। এখন এই যে কোষ চক্র, কোষ চক্রের মধ্যে G1 চেক পয়েন্ট এবং M চেক পয়েন্ট আছে। G1 চেক পয়েন্ট মানে G1টা শেষ হলে সে এস ফেজে যাবে কি যাবে না, সেইটা নিয়ন্ত্রণ করে G1 চেক পয়েন্ট। আর M চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে এস ফেজ থেকে G2 ফেজে যাবে কি যাবে না। এই দুটো চেক পয়েন্টই এই ইন্টারফেজকে নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই G1 এবং M চেক পয়েন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। কিসের প্রবলেম? তখন কোষটা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে শুরু করে। এটাই হচ্ছে এই কোষচক্রের বিশেষ গুরুত্ব। কোষচক্রকে নিয়ন্ত্রণ করে ডিএনএ, আরএনএ, বিভিন্ন উৎসেচক, পরিবেশের শর্ত, এই সমস্ত ওপরেই কোষচক্র নিয়ন্ত্রণ হয়। কিন্তু G0, G1, G2 নিয়ন্ত্রণ যদি এই যে G0, G1, S, G2 এই সমস্ত নিয়ন্ত্রণ যদি নষ্ট হয়, তাহলেই কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজন হতে শুরু করে। কোষ যদি অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে তাহলে কি হবে? কোষটা বৃদ্ধি হলেও তার মধ্যে অঙ্গাণু তৈরি হবে না। অঙ্গাণু তৈরি না হলে সেই কোষ কোনো কাজও করতে পারবে না। তাহলে শুধু শুধু বারবার বিভাজিত হবে, সেটা বিভাজিত হয়ে এক জায়গায় জমেও যেতে পারে। জমে গেলে টিউমার তৈরি হবে। সেই টিউমার বিনাইন হতে পারে, তাতে কোনো ক্ষতি খুব একটা হয় না। কিন্তু যদি এই কোষ বিভাজিত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সেটা ক্যান্সার কোষ হয়, এবং তাহলে সেক্ষেত্রে যার দেহে এটা হয় তার অনেক ধরনের অসুবিধে সৃষ্টি হয় এবং সেটা ফেটালও হতে পারে, তোমরা সকলেই জানো।
তো আমাদের আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কোষ বিভাজন। একটা সাম আপ করার অভ্যাস আমার ক্লাসেই আছে, তোমরা সবাই জানো। তাহলে প্রথম হচ্ছে কোষ বিভাজন কাকে বলে। একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হওয়াকেই বলা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনের আমরা ইউক্যারিওটিক কোষ বিভাজন পড়ছি। ইউক্যারিওটিক কোষ বিভাজনের মধ্যে প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, সেটা বিশেষ ভূমিকা নেয় বেম তৈরি করতে, কিন্তু উদ্ভিদ কোষে বেম তৈরি হয় মাইক্রোটিউবিউল দিয়ে। এবং কোষ বিভাজনের অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ যে অঙ্গাণু সেগুলো হচ্ছে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। কোষ বিভাজনের জন্যে আমাদের বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, প্রজনন হয়, আরবিসি ইত্যাদি কোষ তৈরি হয়। কোষ বিভাজন কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, তাকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন, রবার্ট রিমার্ক ডেমনস্ট্রেট করেছিলেন। এরপর হচ্ছে মাইটোসিস, তাকে বলা হচ্ছে সমবিভাজন, সেটা দেহকোষে হয়, ফ্লেমিং ডেমনস্ট্রেট করেছিলেন। আর আরেকটা হচ্ছে মিওসিস, তাকে বলা হয় হ্রাস বিভাজন, এটা ভ্যান বেন্ডেন, ফার্মার এবং মোরে ডেমনস্ট্রেট করেছিলেন এবং নামকরণ করেছিলেন। এরপরে আমরা আসবো কোষ চক্র। কোষ চক্রের বিভাজন দশা এবং বৃদ্ধি দশা দুটোকে বলা হচ্ছে কোষ চক্র। এই কোষ চক্র হাওয়ার্ড এবং পেলে আবিষ্কার করেছিলেন। এবং এই একটা কথা মনে রাখতে হবে, কোষ বিভাজনের সময় কিন্তু সমান নয়। হিউম্যান সেল কোষ বিভাজন অনেক সময় 24 আওয়ার্সও হতে পারে, 24 ঘন্টা, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ বিভাজন 20 মিনিটেও হতে পারে। অর্থাৎ কোষ বিভাজনের নির্দিষ্ট সময় নেই, এক একটি কোষ এক এক ধরনের কোষ টাইম নেয়। আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা আমি শুরু করলাম, এরপরে আমার পরের অংশ আমি আবার পড়াবো। আমি আশা করছি তোমরা খানিকটা বুঝতে পেরেছো। আর তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। পরে আবার আমরা দেখা হবে আমাদের। আজকে এইটুকুই।